আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আপনাদেরকে লেকচার 1 যখন পড়াচ্ছিলাম পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, লেকচার 1 এ অ্যাকচুয়ালি বিভিন্ন পরমাণুর মডেল সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম আমি আপনাদেরকে আজকের ক্লাসে অ্যাকচুয়ালি পরমাণুর যে মডেল অনুযায়ী আপনাদেরকে পরমাণুর ব্যাসার্ধ, শক্তি এগুলা রাশিমালাগুলা বের করে করে শিখাবো। যে কোনটার ব্যাসার্ধ কীরকম হবে, কোনটার শক্তি কীরকম হবে, কোন কক্ষপথে ব্যাসার্ধ কীরকম হবে এগুলো শিখাবো বলছিলাম। তো আমি শুরুই করব একেবারে বোরের পরমাণু মডেলটা দিয়ে শুরু করব। আবার ডিটেলসে যাব না, আমরা বোর পরমাণু মডেলের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো দিয়ে শুরু করব। সো শুরুটা করছি আমি বোরের পরমাণু মডেল দিয়ে। বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলটা কি বলছে সেটা আগে দেখে নিই আমরা। আমরা বোরের পরমাণু মডেল অনুযায়ী যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে। কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে? নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল। আবর্তন মানে তো বোঝাই যাচ্ছে ঘূর্ণনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ। h/2 পায়ের গণিতক। আমি এই জিনিসটা রিপিট করতেছি একটা কারণে, কারণ নেক্সট প্রতিপাদন পড়ানোর সময় এই জিনিসটুকু লাগবে আপনাদের। সো একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি? h/2 পায়ের গুণিতক। এখন কৌণিক ভরবেগ এটাকে এল দ্বারা সূচিত করা হয়। এল সমান NH/2 যেখানে n হচ্ছে কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা, মানে কততম কক্ষপথে আছে। n কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা বা কততম কক্ষপথ। এখন এইখানে এল কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক আই ইন্টু ওমেগা, এটা হচ্ছে NH/2 এখন আই সমান কি? আবার আই সমান mr², কারণ ইলেকট্রন ঘুরতেছে কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তাহলে mr² ইন্টু ওমেগা সমান NH/2। এখন mvr সমান NH/2 পাবো। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে? এটা ছিল আমাদের কৌণিক ভরবেগ এবং বোরের পরমাণু মডেলের কম্বিনেশন থেকে সমীকরণটা। এটা একটা খুব ইম্পর্টেন্ট সমীকরণ। এখন এইখানে কোনটা কি মিন করে সেটা লিখে দিই আমি। এম হচ্ছে ইলেকট্রনের ভর। এম কার ভর? ইলেকট্রনের ভর। ভি, এই ভিটা কার বেগ? ইলেকট্রনের বেগ। কোথায় বেগ? কক্ষপথে। এবং এটি কি বেগ? রৈখিক বেগ। কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ। আর যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। এন কে একটু আগে লিখছি, এনটা হচ্ছে কততম কক্ষপথ, আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 ইন্টু 10 পাওয়ার
34 জুল সেকেন্ড। সো এটা ছিল বোরের পরমাণু মডেলের একেবারে গাণিতিক ডিটেলস। এখন এই পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় এক কক্ষপথ হতে লাফ দিয়ে অন্য কক্ষপথে যেতে পারে। ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরতেছে, এই ঘূর্ণন অবস্থায় সে লাফ দিয়ে অন্য কক্ষপথে যেতে পারে। ইসরাত জেরিন, লিখা ব্লার যদি লাগে তার মানে হচ্ছে আপনার নেটের প্রবলেম হচ্ছে। কারণ ভিডিও ব্লার হতে পারে, এটা আমি স্বীকার করি। লেখা ব্লার হলে আপনার কোনো কারণে আপনি আপনার দিক থেকে ফেসবুক থেকে ডাউন লিংকের স্পিডটা কম পাচ্ছেন। আমি সাজেস্ট করব একবার বের হয়ে যে আবার জয়েন করেন, দেখেন ঠিক হয়ে যেতে পারে ইনশাল্লাহ। ওকে, তাহলে ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় এক কক্ষপথ হতে লাফ দিয়ে অন্য কক্ষপথে যেতে পারে উচ্চতর শক্তির কক্ষ থেকে ইলেকট্রন লাফ দিয়ে নিম্নতর শক্তি স্তরে আসলেই তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে শক্তি বিকিরণ করে। এখন বিকিরিত শক্তি যেটা আছে, বা আলোর কম্পাঙ্ক যদি এফ হয়, বিকিরিত শক্তি বা আলোর কম্পাঙ্ক এফ হলে বিকিরিত শক্তি ই সমান এইচ এফ। এখন আমরা ধরে নেই, ধরা যাক ইলেকট্রন E2 শক্তির কক্ষপথ হতে লাফ দিয়ে E1 শক্তির কক্ষপথে যাবে। তাহলে এইচএফটা হবে E2 মাইনাস E1। এই যে বিকিরিত শক্তি সমান হচ্ছে এইচএফ। এটাই হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি ইলেকট্রনের শক্তির বিকিরণ। ঠিক আছে, ওকে। ইসরাত জেরিন, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, প্রবলেম ছিল, সুন্দর, এখন ঠিক হয়ে গেলে খুবই ভালো। ওকে, দেখেন আমার তাহলে এইখানে বোরের পরমাণু মডেল থেকে আমরা বিকিরিত শক্তি কিরকম হবে সেটার ধারণা পেয়ে গেছি। এইবার আসেন মূল কাজে। এই চ্যাপ্টারের এখন যা পড়াবো এটাই হচ্ছে আসল জিনিসপত্রের শুরু। আমরা এখন স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের যে ঘূর্ণন হচ্ছে ওই ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে ইলেকট্রনের
স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ। ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে ওই কক্ষপথের ব্যাসার্ধ কত। দেখেন আমি খুব সহজ করে বলি। ধরেন একটা নিউক্লিয়াস আছে, আমার প্রথমে একটা নিউক্লিয়াস আছে সেন্টার, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই লাল রঙের এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে লাল রঙের যেটা আছে এটা কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে ধরেন একটা ইলেকট্রন ঘুরতেছে এরকম। সো এখানে সলিড যে ঘরটা আছে সলিড, এটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে। এখন এই যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এইখানে আমরা কিছু জিনিসপত্র আগে ধরে নেই। ই, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আচ্ছা এই চিত্রটাকে একটু উপরে তুলে নেই, কারণ লেখালেখি অনেক আছে এখানে। ই, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ভিএন, এন-তম কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ। আরএন, এন-তম কক্ষপথের ব্যাসার্ধ। এম, ইলেকট্রনের ভর। জেড ইন্টু ই, নিউক্লিয়াসের চার্জ। দেখেন পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা, তাহলে একটা নিউক্লিয়াসে জেড যদি বলা থাকে তার মানে নিউক্লিয়াসে টোটাল কতগুলা প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে। এখন একটা প্রোটনের চার্জ কত, ইলেকট্রনের চার্জের সমান, তাহলে আমার টোটাল জেড ইন্টু ই, জেড এবং ই গুণ করে অ্যাকচুয়ালি কি আসবে, আমাদের টোটাল নিউক্লিয়াসের চার্জ আসবে। এখন আমরা মনে করি জেড পারমাণবিক সংখ্যার একটি পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে এন-তম কক্ষপথে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান। দেখেন আমরা ধরে নিচ্ছি জেড পারমাণবিক সংখ্যার একটি পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে এন-তম কক্ষপথে একটা কি ঘূর্ণায়মান, ইলেকট্রন ঘূর্ণায়মান। এখন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য কি কি জিনিস হয় দেখি। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য কেন্দ্রমুখী বল বা তড়িৎ বল ইকুয়ালস টু কেন্দ্র বিমুখী বল। দেখেন আমার একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, তাহলে নিউক্লিয়াসে আছে পজিটিভ চার্জ আর ইলেকট্রনের আছে নেগেটিভ চার্জ, তাহলে এদের মধ্যে অবশ্যই একটা টান বল আকর্ষণ বল থাকবে। তাহলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের ঋণাত্মক চার্জ
পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে আমরা এখানে কেন্দ্রমুখী বলটাকে বলতে পারি ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। এই বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল বা তড়িৎ বল। এখন এই তড়িৎ বল কেন্দ্রবিমুখী বলের সমান হবে, ঠিক আছে? তাহলে চলেন আমরা জিনিসটার ডেপথে যাই। দেখেন আমার এখন যে কেন্দ্রমুখী বলটা মানে এফসি আর কেন্দ্রীয় বিমুখী যে বলটা এম ভি স্কোয়ার বাই আর, এই দুইটা পরস্পর সমান হবে। কিন্তু আমরা কি এন তম কক্ষপথে দেখছি না, তাহলে এন তম কক্ষপথে দেখলে এখানে ভি এন বসাবো আর এখানে কি বসাবো, আর এন বসাবো। তাহলে দেখেন আমরা এন তম কক্ষপথে কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এন দিয়ে আমরা এন তম কক্ষপথ বলতেছি। এখন কেন্দ্রমুখী তড়িৎ বল 1/4πε0 Q1 Q2, Q1 নিউক্লিয়াসে আছে কত Ze, আর Q2 ইলেকট্রনের আধান E ডিভাইডেড বাই Rn স্কয়ার ইকুয়ালস টু mvn স্কয়ার বাই Rn। সুতরাং এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি Rn এবং Vn এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। সো আমরা তাহলে লিখতে থাকি, এই যে দেখেন Ze স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 Rn, একটা Rn কাটাকাটি যাচ্ছে, ইকুয়ালস টু mvn স্কয়ার, এটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে Rn এর যে মানটা পাবো Rn ইকুয়ালস টু হবে Z স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 mvn স্কয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। দেখেন এন তম কক্ষপথের যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমার লাগবে কি এন তম কক্ষপথে রৈখিক বেগ, সেটা লাগবে Rn বের করার জন্য। এইবার বোরের পরমাণু মডেল হতে আমরা কি পেয়েছিলাম, বোরের পরমাণু মডেল হতে mvr ইকুয়ালস টু NH বাই 2s পাই ছিল না? দেখেন তো বোরের পরমাণু মডেলে যে কৌণিক ভরবেগ L সমান NH বাই 2 পাই ছিল, NH বাই 2 পাই ছিল। তাহলে এইখান থেকে আমরা n তম কক্ষপথ যদি চিন্তা করি m vn rn সমান NH বাই 2 পাই, এখান থেকে কিন্তু vn এর একটা মান চলে আসে। তাহলে vn ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই m rn। তাহলে খেয়াল করেন আমরা অ্যাকচুয়ালি এখান থেকে Rn এর একটা ইকুয়েশন পাচ্ছি, n তম কক্ষপথের ব্যাসার্ধ, n তম কক্ষপথে রৈখিক বেগের একটা ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা এই vn এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই। 1 নং সমীকরণে vn এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে vn এর মান যদি আমরা বসিয়ে দেই, Rn ইকুয়ালস টু Ze স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 m vn স্কয়ার, স্কয়ার করতেছি, খেয়াল করেন নিচে ভাগ আকারে স্কয়ার করতেছি, তাহলে 4π স্কয়ার m স্কয়ার Rn স্কয়ার ডিভাইডেড বাই আমার Z স্কয়ার e পাওয়ার 4। দেখেন নিচে vn স্কয়ার ভাগ আকারে আছে, সো আমি উল্টিয়ে গুণ আকারে করতেছি। এখন তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি কত থাকে, এই vn এর মানটা
বসানোর পরে সেটা আমরা দেখব। সো আমরা আচ্ছা 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার বাই এন, আমি নিচে ভুল লিখছি, নিচে থাকবে হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার, নিচে এন স্কয়ার এইচ স্কয়ার থাকবে। এখন দুই পাশ থেকে একটা আর এন কাটাকাটি যাবে, তাহলে দুই পাশ থেকে একটা আর এন কাটাকাটি গেলে আমরা আলটিমেটলি আর এন এর যে মানটা পাবো, দুই পাশ থেকে আর এন এর একটা কাটাকাটি যাবে, আর এন এর যে মানটা পাবো এটা হবে এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন জিরো ডিভাইডেড বাই পাই এম জেড স্কয়ার। আমরা যদি এখান থেকে একটা আর এন বাদ দিয়ে আর এন এর মানটা বের করতে যাই তাহলে এই সমীকরণ পাবো, আর এন সমান এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন জিরো বাই পাই এম জেড স্কয়ার। সো আমাদেরকে এইটা মুখস্থ রাখতে হবে, আর এন এর এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এন তম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আর এন সমান এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন জিরো বাই পাই এম জেড স্কয়ার। সো বোরের পরমাণু মডেল অনুযায়ী এন তম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন জিরো ডিভাইডেড বাই পাই এম জেড স্কয়ার। এখন আমরা যদি এইখানে প্রত্যেকটা জিনিসকে মান বসিয়ে করতে যাই, ধরেন এইখানে এনটা কি, কক্ষপথ সংখ্যা, কততম কক্ষপথে আছে, এপসাইলন জিরো 8.854 ইন্টু 10⁻12, এটার এক হচ্ছে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এম কত, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। এরপর আসেন জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এইচ একটু আগেই বলছি প্ল্যাঙ্কের ধ্রুবক। সিক্স 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সো এটা হচ্ছে বোরের পারমাণবিক মডেল অনুযায়ী এন তম কক্ষপথের ব্যাসার্ধ। এখন এটা তো এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এবার তাহলে বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত দেখি। বোরের পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করব কার মডেল অনুযায়ী, বোরের পরমাণু মডেল অনুযায়ী। তাহলে দেখেন আর এন সমান ছিল এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন জিরো ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কয়ার। তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য আপনার জেড সমান 1,
এন 1 প্রথম কক্ষপথ, তাহলে মানগুলো বসাই আমরা। আর 1 কার জন্য? হাইড্রোজেন পরমাণুর জন্য, ইকুয়ালস টু 1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার 6.63 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার এপসাইলন 0 8.854 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই পাই 3.14 m 9.11 ইন্টু 10⁻31 ইন্টু জেড ই স্কোয়ার, জেড হচ্ছে 1, ই স্কোয়ার 1.6 ইন্টু 10⁻19 হোল স্কোয়ার। এখন আপনাদেরকে আমি এই ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয় একটু শিখিয়ে রাখবো, কারণ অনেক সময় দেখা যায় এই ক্যালকুলেশনগুলো করতে গেলে আপনারা একটু ঝামেলায় পড়েন, সেই ঝামেলাটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি সংখ্যাগুলোকে আলাদা করি। আর পাওয়ারগুলোকে আলাদা করে ফেলি। খেয়াল করেন আমি সংখ্যাগুলোকে আলাদা করলাম এবং পাওয়ারগুলোকে আলাদা করলাম কেন? কারণ ক্যালকুলেটরে 10 এর উপর পাওয়ার হিসেবে যদি কোনোভাবে 99 এর বেশি চলে আসে তাহলে ক্যালকুলেটর সেটার ক্যালকুলেট করতে পারবে না। সো এই টাইপ ম্যাথগুলোর ক্যালকুলেশন এইভাবে না করলে ধরা খাবেন, দেখবেন জিরো চলে আসতেছে। আমি আবার বলতেছি, ক্যালকুলেটর 10 এর উপরে যদি 99 এর বেশি পাওয়ার পায় সে আর ওটা ক্যালকুলেট করতে পারে না, সে সেটাকে অ্যান্সার হিসেবে জিরো দেখায় দেয়। এখন জিরোটা অ্যাভয়েড করার উপায় হচ্ছে যেগুলো ছোট, খুবই ছোট ছোট সংখ্যা নিয়ে কাজ, পাওয়ারগুলা 10-এর সূচকগুলা কি করে দিবেন? আলাদা করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন ক্যালকুলেশনটা করে দেখি কত হয়। 6.63 এক্স স্কোয়ার ইন্টু 8.854 divided by 3.14 divided by 9.11 divided by 1.6 square. So 5.31 into 10 power minus 80 divided by 10 power minus 69. So 5.31 into 10 power minus 11. 0.53 into 10 power minus 10. So 0.53 অ্যাংস্ট্রম। এটা মনে রাখবেন আপনারা যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 ফর হাইড্রোজেন এটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, এটা আগে মনে রাখেন। এখন দেখেন এন এর মান যত বাড়বে ততই আমার কি কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে না? সো এইখানে আমরা তাহলে লিখতে পারি আর এন সমান এন স্কোয়ার আর অন। তাহলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ R3 অফ হাইড্রোজেন সমান এন স্কোয়ার আর অন অফ হাইড্রোজেন হবে। দেখেন খুব সিম্পল যে আমার যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের এন স্কোয়ার গুণ, তাহলে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ 3 স্কোয়ার ইন্টু আর অন হাইড্রোজেন হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, তাহলে 9 ইন্টু 0.53, 9 ইন্টু 0.53 4.77 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করার ইকুয়েশন। এবার আসেন, যদি সোডিয়াম পরমাণু বা যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আর এন অফ অ্যানি অ্যাটম, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আর এন অফ অ্যানি অ্যাটম, এটা আমরা কিভাবে পাবো সেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন
জেড পারমাণবিক সংখ্যাটা কি গুণ আকারে ছিল না ভাগ আকারে ছিল? ভাগ আকারে ছিল। তাহলে আমরা এন স্কোয়ার বাই জেড আর অন হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে যদি এন স্কোয়ার দিয়ে গুণ করে জেড বা পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা পাবো। সো এটাও মনে রাখবেন। তাহলে আমরা এখানে যেটা পাবো, ধরেন সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ আর টু অফ সোডিয়াম, তাহলে এন স্কোয়ার টু স্কোয়ার ইন্টু আর ওয়ান হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ডিভাইডেড বাই জেড, সোডিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে 4/11 ইন্টু 0.53, 0.1927 অ্যাংস্ট্রম হচ্ছে সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমরা বোরের পরমাণু মডেল থেকে শুধুমাত্র হাইড্রোজেন না, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে কি কি জিনিস মনে রাখবো, ইকুয়েশনগুলো আবার দেখেন, একটু মনে রাখাই। কি কি মনে রাখবেন, এই যে প্রথমেই যে লাল ডবল টিক দেওয়া যে ইকুয়েশনটা আছে, আমি এটাকে একটু হাইলাইট করে দিই, যে এই ইকুয়েশনটা মনে রাখতেই হবে। বাকিগুলা মনে থাকুক আর না থাকুক, এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, মানে এনতম স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ। এই ইকুয়েশনটা মনে রাখতেই হবে আপনাদেরকে, এটার কোনো কি নাই, অন্যথা নাই। এখান থেকে মনে রাখতে হবে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। আর যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করা যাবে যদি আমি হাইড্রোজেনের পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এন স্কোয়ার মানে কততম কক্ষপথ এবং জেড ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা জানি। তাহলে এটা গেল হচ্ছে কিসের রাশিমালা, দেখেন ইলেকট্রনের স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধের জন্য সব কিছু। এবার ব্যাসার্ধ হয়েছে শক্তি, তাহলে ইলেকট্রনের স্থায়ী কক্ষপথে শক্তি। সো স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের শক্তি, মানে কোনো একটা স্থায়ী কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি কত সেটা আমরা জানতে চাই। তাহলে এখন এই যে ইলেকট্রনটা ঘুরতেছে এর মোট শক্তি সমান বিভব শক্তি ইপি প্লাস গতিশক্তি ইকে। এখন বিভব শক্তি ইপি কত, বিভব শক্তি ইপি ইকুয়ালস টু চার্জ ইনটু বিভব। দেখেন স্থির তড়িতে আমি আপনাদেরকে পড়াইছি বিভব শক্তি হচ্ছে কৃত কাজ বা সঞ্চিত শক্তি কিসের জন্য, কিউ ইনটু বিভব পার্থক্য, তাহলে চার্জ ইনটু বিভব থেকে আসবে বিভব শক্তি। এবার আমরা নিউক্লিয়াসের জন্য যখন, এই যে নিউক্লিয়াসটার জন্য যখন দেখতেছিলাম, আমরা এই ডায়াগ্রামটাকে একটু নিয়ে আসব। সো ডায়াগ্রামটাকে নিয়ে আসি। আমার এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের জন্য অ্যাকচুয়ালি বিভব শক্তি ইলেকট্রনের অবস্থানে কত। সো ইলেকট্রনের যে অবস্থান এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আর এন। নিউক্লিয়াসে চার্জ জমা আছে কত, জেড ই, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তাহলে এখন আমার নিউক্লিয়াসের জন্য ইলেকট্রনের অবস্থানে যে বিভবটা বা কক্ষপথে বিভব, নিউক্লিয়াসের জন্য ইলেকট্রনের অবস্থানে
বা কক্ষপথে বিভব ভোল্টেজটা কত ভি সমান 1/4πε0 চার্জ কত জেড ই কিউ সমান কি জেড ই না এখানে যে চার্জটা আছে সেন্টারে সেটা কি কিউ সমান জেড ই তাহলে কিউ সমান জেড ইন্টু ই ডিভাইডেড বাই আর এন এটা হচ্ছে আমার বিভব শক্তিটা এখন সরি এটা হচ্ছে বিভব তাহলে বিভব ভি সমান পাচ্ছি জেড ই ডিভাইডেড বাই 4πε0 আর এন এখন বিভব শক্তি ইপি এটা সমান ইলেকট্রনের চার্জ ই ইন্টু ইলেকট্রনের অবস্থানে বিভব ভি তাহলে ইন্টু ভি হচ্ছে আমাদের বিভব শক্তি এখন ইলেকট্রনের চার্জটা কি নেগেটিভ না মাইনাস ই ইন্টু তাহলে এখানে মাইনাস ই দিয়ে রাখি জেড ই ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার আর এন তাহলে আলটিমেটলি পাচ্ছি মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন এটা হচ্ছে শুধুমাত্র কি শক্তি বিভব শক্তি এখন গতি শক্তি কত সেটা আমরা দেখব সো গতি শক্তি ই কে হাফ এম ভিএন স্কোয়ার এখন ভিএন এর যে মান সেই ভিএন এর মানটা আমাদেরকে বসাতে হবে হাফ এম ভিএন স্কোয়ার এবার একটু পিছনে যাব আমি দেখেন আমি আপনাদেরকে যখন পড়াচ্ছিলাম ইলেকট্রনের স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ এখানে ভিএন সমান এনএইচ ডিভাইডেড বাই 2π এম আর এন লিখছিলাম না তাহলে আমাকে এখন এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে ভিএন এর এই মানটা নিয়ে যেতে হবে তাহলে ভিএম এনতম কক্ষপথে যে বেগ সেটা এখানে নিয়ে আসলাম ভিএন সমান এনএইচ বাই 2π আর এম এন এটা ছিল আমাদের আগে ডেভেলপ করে এটা আমরা নিয়ে আসলাম এখন এই ভিএন এর মানটা এখানে যদি বসাই ই কে সমান হাফ এম ভিএন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার এটা পাবো এখন দেখেন আমরা যদি এটা পাই অ্যাকচুয়ালি এই সমীকরণটা না আমরা একটু অন্য সমীকরণ ইউজ করব আমরা ইউজ করব প্রথম সমীকরণটা আমি একটু ভুল করছি এটা করলে বড় হয়ে যাবে ইকুয়েশনটা এটা দিয়েও হবে এটা দিয়ে হবে কিন্তু এটা দিয়ে যথেষ্ট বড় হয়ে যাওয়ার আশঙ্কা আছে ই যখন আনতেছি হ্যাঁ আবার আর এনটা চলে আসতেছে তাহলে এই সমীকরণটা আমরা নিব না আমরা ভিএনটিকে অন্য একটা সমীকরণ থেকে আনবো ভিএনকে আনবো আমরা এই সমীকরণটা থেকে মানে এগুলো খুব বিদঘুটে প্রতিপাদন আপনাদের মনে রাখতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র পরে যে অ্যাপ্লিকেশনটা মনে রাখবেন সো আমাদের তাহলে এখানে আর এন যেটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ যে আর এনটা আছে এই আর এনটা এখান থেকে ভিএন স্কোয়ারের মান দিয়ে দিবে ডিরেক্টলি ভিএন স্কোয়ার ইকুয়ালস টু জেড এ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এম আর এন এটা পাচ্ছি তাহলে আমরা হাফ এম ভিএন স্কোয়ার মান যদি বসাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এম আর এন এম এম কাটাকাটি করি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8πε0 আর এন এই যে গতিশক্তি পেয়ে গেছি বিভব শক্তি পাইছি গতিশক্তি পাইছি তাহলে মোট শক্তি ই সমান পটেনশিয়াল এনার্জি ইপি প্লাস কাইনেটিক এনার্জি ইকে পটেনশিয়াল এনার্জি কত ছিল মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন ছিল এই যে দেখেন একটু আগের পেজে পটেনশিয়াল এনার্জি কত ছিল মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন সেটা লিখলাম প্লাস কাইনেটিক এনার্জি হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8πε0 আর এন তাহলে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8πε0 আর এন আর যদি আমরা আর এন এর মানটা বসিয়ে দিই
ই সমান আর এন এর যে ইকুয়েশনটা ছিল, আর এন সমান কি ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসিলন জিরো ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার ছিল। এই আর এন এর মানটা এখানে আমরা যদি যখনই বসায় দিব, তখন দেখেন জেড স্কোয়ার ডিভাইডেড বাই একটা মাইনাস আছে 8 পাই অ্যাপসিলন জিরো, আর এনটাকে উল্টায় দেই, পাই এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসিলন জিরো। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো মাইনাস এম জেড স্কোয়ার ই পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 অ্যাপসিলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে মোট শক্তির রাশিমালা, একটা কুৎসিত রাশিমালা আসতেছে। এই কুৎসিত রাশিমালাটা আমরা মনে রাখি যে এন তম কক্ষপথের শক্তি ইএন। তাহলে ইলেকট্রনের এন তম কক্ষপথে মোট শক্তি ইএন সমান মাইনাস এম জেড স্কোয়ার ই পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসিলন জিরো স্কোয়ার। এটা হচ্ছে একটা ইলেকট্রনের এন তম কক্ষপথে মোট শক্তির রাশিমালা। এখন তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ বা ভূমি অবস্থায় শক্তি কত? এখন আমরা যদি দেখি যে কোনো পরমাণুর ভূমি অবস্থার শক্তি বা প্রথম কক্ষপথের শক্তি E1 সমান মাইনাস এম জেড স্কোয়ার ই পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 স্কোয়ার অ্যাপসিলন নট স্কোয়ার। এটা হচ্ছে ভূমি অবস্থার শক্তি। তাহলে আমরা যেটা পাবো ই এন সমান E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে প্রথম কক্ষপথের শক্তিকে এন স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এন তম কক্ষপথের শক্তি পাবো। এখন হাইড্রোজেন পরমাণুর জন্য ভূমি অবস্থার শক্তি কত সেটা বের করব। তাহলে হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তি E1 অফ হাইড্রোজেন, এটা যখন বের করতে যাব জেড এর মান কত 1 না হাইড্রোজেন পরমাণুর জন্য, তাহলে ইকুয়েশন হবে এম ই পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার অ্যাপসিলন নট স্কোয়ার। কারণ জেড এর মান 1, এন এর মান 1, সো জেড এবং এন অন হয়ে গেছে। এটা যদি বসায় ক্যালকুলেট করেন দেখবেন মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট পাবেন। তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি কত হবে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 of hydrogen equals to E1 of hydrogen divided by 2 স্কোয়ার। যততম কক্ষপথ সেটার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 4, মানে মাইনাস 3 4 12, 4 4 16, মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। এখন যে কোনো কক্ষপথের যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি যে কোনো কক্ষপথের শক্তি En of any atom equals to
জেড ই ওয়ান অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এন স্কোয়ার। দেখেন জেড কি আকারে আছে, গুণ আকারে আছে। সরি সরি, এটা এখানে জেড স্কোয়ার হবে, জেড স্কোয়ার, জেড স্কোয়ার ই আপনার জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ই ওয়ান অফ হাইড্রোজেন। খেয়াল করেন কোথা থেকে আসে, এই যে ই এন এম জেড স্কোয়ার ই পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন 0 মাইনাস, তাহলে ই ওয়ান অফ হাইড্রোজেন ইকুয়ালস টু মাইনাস এম ই পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসিলন 0, সরি এপসিলন 0 ও স্কোয়ার, তো এখানে স্কোয়ার। আর আমি যদি ই এন অ্যানি অ্যাটম লিখি, তাহলে এই যে দেখেন জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সঙ্গে বাকি যেটা আছে ই ওয়ান অফ হাইড্রোজেন গুণাকারে আসবে। সো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু ই ওয়ান অফ হাইড্রোজেন। তাহলে সোডিয়াম পরমাণুর ইলেকট্রনের দ্বিতীয় কক্ষপথে শক্তি ই টু সোডিয়াম জেড স্কোয়ার মানে 11 স্কোয়ার, দ্বিতীয় কক্ষপথ 2 স্কোয়ার ইন্টু হাইড্রোজেনের জন্য কত মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে 121/4 121/4 ইন্টু 13.6 মাইনাস 411.4 ইলেকট্রন ভোল্ট হচ্ছে সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের পরমাণুর শক্তি এবং ব্যাসার্ধের রাশিমালাগুলো। এখন এইখান থেকে আমরা কিছু টাইপের ম্যাথ করব, সেই ম্যাথগুলাই ডিরেক্টলি যাই কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ হতে লাফ দিয়ে প্রথম কক্ষপথে আসলে বিকির্ণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখেন হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ হতে লাফ দিয়ে প্রথম কক্ষপথে আসে, তাহলে বিকির্ণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন আমরা জানি প্রথম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর এনার্জি ই সমান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দ্বিতীয় কক্ষপথে E2H2 ইকুয়ালস টু হচ্ছে E1 প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই এন স্কোয়ার, এন স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা শক্তি পেয়ে যাব। তাহলে এখন দেখি কত হয়, -13.6 ডিভাইডেড বাই 4 ইলেকট্রন ভোল্ট। এখন তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট। এখন দেখেন সে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 মাইনাস প্রথম কক্ষপথের শক্তি E1 ইকুয়ালস টু HF। এখন আলো যেহেতু E2 মাইনাস E1, F সমান কি c বাই ল্যামডা না? আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ কত c, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন E2 মাইনাস E1 -3.4 মাইনাস 1 এসে প্লাস 13.6, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এখানে পাবো 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই 6.63 ইন্টু 10 পাওয়ার -34, সি 3 ইন্টু 10 পাওয়ার 8,
এবার ইলেকট্রন ভোল্টকে এসআই এককে কনভার্ট কিভাবে করব? এক ইলেকট্রনকে 1 ভোল্ট দিলে ইলেকট্রন ভোল্ট পাওয়া যায়, তাহলে ইলেকট্রন ভোল্টকে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করলে ভোল্ট পাবো। তাহলে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য কিসে আসবে? মিটারে আসবে। তাহলে ক্যালকুলেশনটা করি আমরা। 6.63 পাওয়ার -34 ইন্টু 3 পাওয়ার 8 ডিভাইডেড বাই 10.2 1.218 ইন্টু 10⁻7 মিটার। হ্যাঁ, 121.8 ইন্টু 10⁻9 মিটার, মানে 121.8 ন্যানোমিটার। তাহলে হাইড্রোজেন পরমাণুটা যখন সে দ্বিতীয় শক্তিস্তর থেকে যদি প্রথম শক্তিস্তরে একটা ইলেকট্রন চলে আসে, সে যে শক্তিটা বিকিরণ করবে সেই বিকিরণ শক্তির তরঙ্গদৈর্ঘ্য হবে 121.8 ন্যানোমিটার। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা আরেকবার একটু চেক করে দেই, কেন যেন একটু গন্ডগোল গন্ডগোল মনে হচ্ছে। 6.63 পাওয়ার -34 ইন্টু 3 পাওয়ার 8 ডিভাইডেড বাই 10.2 ডিভাইডেড বাই 1.6 পাওয়ার -19। না, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে নেমে আসলে 121.8 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো বিকিরণ করবে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ ইনশাল্লাহ। এই ছিল আমাদের ব্যাসার্ধ শক্তি এই রাশিমালাগুলো। আমরা নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি পরমাণুর ক্ষয়, মানে তেজস্ক্রিয় বিকিরণে কিভাবে পরমাণুতে ভাঙন হয় বা পরমাণুর ক্ষয় হয় সেগুলো ইনশাল্লাহ আমরা পড়ব। ওকে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।